বিয়ে, স্বামী, সন্তান ছাড়া কি কোনো মেয়ে স্বাভাবিকভাবে বাঁচতে পারে না? বাসায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, একটা চাকরি না পাওয়া পর্যন্ত বিয়ে করব না আমি। কেবল আমার অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হলো, তাতেই বিয়ের কথা তুলছেন আম্মু। আম্মু নিজেই একজন স্কুলের শিক্ষিকা হয়ে কিভাবে তার বেকার মেয়েকে বিয়ে দেওয়ার চিন্তা করছে। আমি দেখতে খুব বেশি একটা সুন্দর নই, ময়লা গায়ের রং, কেউ কেউ বলে শ্যামবর্ণের মেয়ে, তবে বেশ লম্বা উচ্চতায়। তাই তো আগে একটা ভালো চাকরি করতে চাই, যাতে বিয়ের পর কেউ মুখের ওপর আমার গায়ের রং চাপা সে কথা বলতে না পারে। পরীক্ষা শেষ, বাসায় অবসরে কাটলো কয়েকদিন। ভাবছি একটা জবের কোচিং সেন্টারে ভর্তি হব। এমন সময় খবর আসলো আমার বড় খালা খুব অসুস্থ, ওনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বড় খালার কথা শুনেই ওনার একমাত্র ছেলে আয়ান ভাইয়াকে খুব মনে পড়ছে এখন। যদিও রোজ ঘুমাই, আয়ান ভাইয়ার কথা ভাবতে ভাবতে আর ঘুম থেকে ওঠার পরও ওনার কথাই সর্বপ্রথম মনে হয় আমার। আম্মু সহ গেলাম হাসপাতালে। খালার অবস্থা বেশ খারাপ। প্রথম পর্যায়ে ব্রেন স্ট্রোক হয়েছে ওনার। কাউকে চিনতে পারছেন না আপাতত। পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। 4-5 দিন আমি হাসপাতালেই থাকলাম খালার পাশে। মানুষ ছিল, স্পষ্টভাবে কথা বলতে পারেন না তিনি। বারবার ওনার ছেলে আয়ানের কথা বলছে। আয়ান ভাইয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করে ইংল্যান্ডে গেছেন 1 বছর আগে। সেখান থেকেও এমবিএ শেষ করতেই এবছর তার দেশে আসবার কথা। খালা অসুস্থ, তিনি দ্রুত চলে আসবেন দেশে, কিন্তু পরীক্ষার জন্য আসতে পারছেন না। পরীক্ষাগুলো শেষ হলেই চলে আসবেন। বেশি দিন বাকি নেই আর পরীক্ষা শেষ হতে। খালুর কাছে বিস্তারিত শুনলাম। আয়ান ভাইয়ার কথা মনে হলেই আমার বুকের ভিতর বিদ্যুৎ চমকায় থেকে থেকে। আমি যে ছোটবেলা থেকেই পছন্দ করি ওনাকে। সাহস করে একবার বলেও ছিলাম যে আমি আপনাকে পছন্দ করি অনেক। প্রত্যুত্তরে উনি মাথায় একটা টোকা মেরে বলেছিলেন, তুই আমার বোন, এসব বাজে বাজে চিন্তা ভুলেও মনে আনবি না। আর মুখে তো দূরের কথা। তবুও ভুলতে পারিনি ওনাকে। প্রায় স্বপ্নেই দেখি ভাইয়াকে। এক নজর দেখার জন্য আমি একাই দৌড়ে সাগর পাড়ি দিচ্ছি, কিংবা মরুভূমির উত্তপ্ত বালিতে ছোটাছুটি করছি, তবুও ওনার দেখা পাই না। ডাক্তার নিয়মিত নির্ধারিত সময়ে প্রেসক্রিপশনের লিখিত ওষুধগুলো খাওয়াতে বলেছেন খালাকে। পর্যাপ্ত সেবায় সুস্থ হয়ে উঠবেন তিনি, এ যাত্রায় সে কথাও বলে দিয়েছেন ডাক্তার। খালা আর খালু ছাড়া ওনাদের বাসায় অন্য কেউ নেই। ভাইয়াও তো ইংল্যান্ডে। ফ্রি আছি আমি, তাই খালার দেখাশোনা করার জন্য আমি গেলাম ওনাদের সাথে। বাসায় আসার পর তাড়াতাড়ি খালা সুস্থ হয়ে ওঠেন। আয়ান ভাইয়া রোজ 2 বার করে ভিডিও কলে কথা বলেন খালার সাথে। বেশিরভাগ সময় খালা আমার কথাই বলেন ছেলেকে। আমি না থাকলে নাকি উনি মরেই যেত, এটা সেটা। কথা বলার সময় ডেকে ডেকে আমাকে মোবাইলের সামনে এনে ভাইয়াকে দেখায়। আমার সাথে 2-1টা কথা বলে ভাইয়া আবার খালার সাথে কথা বলেন। ভাইয়া রুমে গিয়ে জোরে জোরে শ্বাস নিই আমি। বেশ ভালো লাগে তখন। প্রিয় মানুষের বাসস্থান বলে কথা। দেখতে দেখতে প্রায় 1 মাস হতে চলল খালার বাসায় আছি। আয়ান ভাইয়া এসেছে কাল। আমি লজ্জায় ওনার সামনে দাঁড়াতে পারছি না। আড়াল থেকে শুনেছিলাম খালা খালু বলছিল আমাকে পুত্রবধূ হিসেবে এই বাড়িতে রেখে দেবেন ওনারা। কথাগুলো শুনেই আমার শ্যামা মুখটা মনে হয় লজ্জায় লাল হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। সেদিন থেকে আয়ান ভাইয়াকে নিয়ে আরও বেশি ভাবনা শুরু হয়েছে আমার। আয়ান ভাইয়া আমাকে যথেষ্ট এড়িয়ে চলেন। কয়দিন পর আব্বু আম্মু, আমার ছোট ভাই বোন সবাই খালার বাসায় আসলো। আয়ান ভাইয়াকে আমায় বিয়ে করার কথা বললে উনি অনেক রাগ করে বলেন, নুরি আমার বোনের মতন, ওকে বিয়ে করতে পারবো না আমি। ওই দিন রাতে খুব কষ্ট পাই আমি, স্বপ্ন ভাঙার ফলে। খালাও ছেড়ে দেওয়ার মানুষ নন। ভাইয়ার সামনে কেঁদে কেঁদে অসুস্থতার দোহাই দিয়ে শেষ পর্যন্ত ঘরোয়াভাবে আমাদের বিয়েটা দিয়েই দিলেন। আয়ান হয়তো বাধ্য হয়েই নিজের অমতে এই বিয়ে করেছে, তাই বিয়ের পর আমাকে মেনে নিল না। কিন্তু সবার সামনে অভিনয় করতো বেশ ভালোই। মন থেকে আমায় গ্রহণ না করলেও শরীরের জন্য কাছে টেনে নিতেন রোজ রাতে। ওর প্রতি সীমাহীন ভালোবাসা আমার। তাই হয়তো স্ত্রীর কোনো অধিকার না পেয়েও নিজেকে জড়বস্তুর মতন সঁপে দিই তার কাছে। সারাদিন ভালোভাবে কথা বলে না আমার সাথে, কোনো প্রয়োজন ব্যতীত। বাবা মার সামনে বেশ ভালো মানুষ হয়ে থাকেন,
কিন্তু আমায় একলা পেলেই আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন আমি ওনার যোগ্য নই। সে অতি মাত্রায় ফর্সা আমার থেকে, আরও অনেক ভালো মেয়ে বিয়ে করতে পারতো ও, শুধুমাত্র অসুস্থ মায়ের জন্য বিপাকে পড়ে এই বিয়ে করেছে। আমি বুঝেও না বোঝার ভান করে থাকি। ঠিকভাবে বুঝলেই তো কষ্ট পাবো আমি, তার চেয়ে অবুঝি থাকি। তবুও দিন শেষে রাতে হাজারো প্রশ্ন মাথায় উঁকি দেয় যে আমি জীবনের লক্ষ্যে না পৌঁছানোর আগে বিয়ে করব না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। পছন্দের মানুষকে পেয়ে কিছু না ভেবেই বিয়েটা করে ফেললাম। হুট করে আয়ানকে বিয়েটা করে কি ঠিক করলাম আমি? সে তো আমাকে কোনো সময় দেয় না, বাইরে বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত। পথে বসে থাকি কখন আসবে, কখন তার মুখখানা দেখতে পাবো। আবার বাসায় আসলে তার প্রয়োজনীয় জিনিসপত্র হাতে হাতে দিই আমি, সেটাও নিষেধ করে দিল আজ। নিজের কাজ নিজেই করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে এই বলে, আর আমি যেন সব সময় ওর পাশে পাশে ঘুরঘুর না করি। মুখটা অন্ধকার হয়ে গেছে আমার এই কথা শুনে। বুকের ভেতর এক অজানা ব্যথার সৃষ্টি হলো। অনেক চেষ্টা করছি ওর মনে একটু জায়গা করে নেওয়ার জন্য, কিন্তু পারিনি আমি। কাউকে আমাদের বৈবাহিক সম্পর্কের গোপন কথাগুলো বলতে মন সায় দেয় নেই আমার। আম্মু সবসময় বলে, মা তুই ভালো আছিস তো? আমি প্রত্যেক সময় বলি, ভালো আছি আমি মা। আয়ান আর কয়েকদিন আছে দেশে, তারপর চলে যাবে আরও 6 মাসের জন্য ইংল্যান্ডে। এই কথা মনে হতেই চোখ ভিজে যায় আবার। খুব চেষ্টা করছি এই কয়েকদিন ওকে আপন করে পেতে। সম্পর্কটাও আগের থেকে একটু ভালো হলো, বেশ কথাও বললেন আমার সাথে, কিন্তু কথার ভিতর থেকে সেই বিরক্তি ভাবটা গেল না। পরিপূর্ণভাবে আপন করে পেলাম না ওনাকে। চলে গেলেন নিজের অসমাপ্ত এমবিএ শেষ করতে। যাওয়ার সময় মায়ের অর্থাৎ শাশুড়ির খেয়াল রাখতে আর মন দিয়ে পড়াশোনা করতে বলে গেলেন। আমি সেটাই করব, মনোযোগ দিয়ে মনস্থির করলাম। ভেবেছিলাম দূরে গেলে হয়তো সম্পর্কটা ভালো হবে, কিন্তু বারবার আমাকেই নিজে থেকে ওর খোঁজ খবর নিতে হয়। কিছু বললে পড়াশোনার অজুহাত তার তৈরিই থাকে। আমিও আর অহেতুক কথা বাড়াই না, ও যা বলে তাই মেনে নিই। ওর সাথে ভিডিও কলে কথা বলার জন্য আমি কাঙালিনী হয়ে থাকি, কিন্তু ভিডিও কলে কথা বলা নাকি ওর পছন্দ নয়, সেটাও মেনে নিয়েছি আমি। অথচ মায়ের সাথে ঠিকই ভিডিও কলে কথা বলেও। মনের ভিতর প্রশ্ন আসলেও পাত্তা দিই না আমি। আয়ান চলে গেছে প্রায় 1 মাস হয়। আজ আমি পৃথিবীর সব থেকে বেশি খুশি, কারণ আমি যে মা হতে চলেছি। এবার নিশ্চয়ই আয়ান তার সন্তানের জন্য আমায় আপন করে নেবে। এমন অনেক গল্প শুনেছি, বাচ্চা হওয়ার পর বদলে যায় পিতা, ভালো হয়ে যায় পুরোপুরি। সন্ধ্যার পর আয়ানের সাথে কথা বলার শিডিউল আছে, তখন এই খুশির সংবাদটা জানাবো ওকে। এখনও ঘুমিয়ে আছে, ডিস্টার্ব করা উচিত হবে না, কিন্তু আমার মন মানছে না। এই সুখবর ওকে না দিয়ে শান্তিতে নিঃশ্বাসও নিতে পারছি না আমি এখন। সবাই অনেক খুশি, আমি অন্তঃসত্ত্বা এই কথা শুনে। আম্মু কাল সকালেই চলে আসবে আমার কাছে, কিন্তু আমি মিস করছি ওকে, খুব বেশি মিস করছি। অনেক অপেক্ষার পর ওর সাথে কথা বলার সময় আসলো। আমি 5 মিনিট আগেই কল দিলাম, 2 বার কল কেটে দিল। কিছুক্ষণ পর নিজেই কল দিল। হ্যালো নুরি, তোমার কি কাণ্ডজ্ঞান লোপ পাচ্ছে নাকি দিন দিন? নির্ধারিত সময়ের আগেই কল দিয়েছো? হ্যাঁ, লোপই পাচ্ছে, কারণ আমি যে আমাদের সন্তানের মা হতে চলেছি। অন্যায় নিজের অজান্তেই লজ্জায় মুখ লোকালাম, যদিও এই ঘরে আমি ছাড়া আর কেউ নেই, তবুও। কি বলছো তুমি? এই কদিনই তুমি প্রেগনেন্ট হয়ে গেলে? আচ্ছা ঠিক আছে, নিজের যত্ন নিও, এখন রাখছি। এই খবর শুনে আয়ান যে খুশি হয়নি সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারছি আমি। কেঁদে ফেললাম আয়ানের বিরক্ত নিয়ে বলা কথাগুলো শুনে। আবার সেই ওড়না দিয়েই চোখের আর নাকের পানি মুছতে লাগলাম। আয়ান কি করে এতটা নিষ্ঠুরের মতন আচরণ করতে পারলো আমার সাথে? অন্য সময়ের কথা বাদই দিলাম, কিন্তু আজ বাবা হতে চলেছে সে, এটা জানার পরও ওর কোনো ভালো প্রতিক্রিয়া দেখলাম না। শুনে বেশ অখুশি হয়েছে মনে হলো। অর্ধেক রাত পার হলো আমার চোখের পানি মুছতে মুছতে। শেষে প্রচুর মাথা ব্যথা শুরু হলে ঘুমিয়ে পড়ি। আগে আয়ান প্রতিদিন 2 বার করে আমার সাথে কথা বলেও এখন 1 বার করে কথা বলে, কখনো আবার 1 বারও বলে না। কিছুদিন এভাবেই কেটে গেল। আমি আশায় বুক বেঁধে রাখি এই বিশ্বাসে যে ও হঠাৎ একদিন আমায় কল দিয়ে বলবে খুব মিস করছে ও আমায়।
কিন্তু সেদিন আর আসে না আমার মাঝে। ইদানিং আয়ানের কথা বেশ উদাসীন লাগছে আবার। আমাদের সন্তানের ব্যাপারে কখনো কিছু বলে না। আমি আগ বাড়িয়ে যত কথা বলি, ও শুধু হ্যাঁ আচ্ছা এইসব বলে। গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুল আঁচড়াচ্ছি। চিরুনিটা রেখে পেটের ওপর ডান হাতটা আলতো করে রাখলাম। আমাদের অস্তিত্বের উপস্থিতি বোঝার বৃথা চেষ্টা করছি। হঠাৎ লক্ষ্য করলাম টকটকে লাল রক্ত গড়িয়ে ফ্লোরে পড়ছে। এত রক্ত কোথা থেকে আসছে? আমার কি পাটা কেটে গেছে নাকি? কই না তো, পা কাটলে তো কাটা জায়গায় কষ্ট লাগতো আমার। ব্যথা অনুভব করছি পেটে। ভাবতে পারিনি এভাবে রক্তক্ষরণ শুরু হবে আমার। আমি যেখানে দাঁড়িয়ে আছি মুহূর্তের মধ্যে সেই জায়গাটায় রক্তের ছড়াছড়ি হয়ে গেছে। বাবা মা বলে চিৎকার দিয়ে আয়নার পাশে রাখা চেয়ারটাতে বসতে গিয়েই রক্তের ওপর পিছলে খেয়ে ফ্লোরেই পড়ে আছি। তারপর আমার আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি একটা ক্লিনিকের বেডে শুয়ে আছি। আব্বু আম্মু বাবা মা সবাইকে চিন্তিত দেখা যাচ্ছে। তাদের মুখে একটা ভয় আর হতাশার ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। আমাকে চোখ খুলতে দেখে সবাই আমার কাছে চলে আসলো দ্রুত। আমার বাচ্চাটা সুস্থ আছে তো মা? আম্মু আর মা আসলে চোখ মুছতে বোঝা গেলাম আমাদের অনাগত সন্তানটি পৃথিবীতে আসতে চেয়েও আসতে পারল না। মিসক্যারেজ হয়ে গেছে বাচ্চাটা আমার। আমি একমাত্র, আমিই তাকে আসতে বাধা দিলাম। আমি নিজে হত্যা করলাম নিজের পেটের সন্তানকে। জোরে জোরে কেঁদে এইসব কথা বলছি। সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছে। আমার কান্না থামছে না। 2 হাতের ক্যানুলা পরানো, আমার এক হাতে ব্লাড আর অন্য হাত দিয়ে স্লাইন যাচ্ছে। এখন আয়ানের কথা মনে হলো আমার। কি জবাব দেব আমি আয়ানকে যে আমি তোমার সন্তানকে মেরে ফেলেছি? এই মুহূর্তে খুব কথা বলতে ইচ্ছে করছে আয়নের সাথে, কিন্তু এখন ওর সাথে কথা বললেই তো আমি কান্নায় ভেঙে পড়ব। সেটা কি ও সহ্য করতে পারবে? কথা না বলে আবারও ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে শুনলাম এই দুঃসংবাদ আয়ান শুনেছে। মায়ের হাত ধরে বললাম, মা আমি আপনার ছেলের সাথে কথা বলবো। একটু পর আয়ানের সাথে কথা বলার সুযোগ হলো। বেশ স্বাভাবিকভাবেই কথা বলছে সে, মনে হয় কিছুই হয়নি। আমি কাঁদছিলাম, ন্যূনতম সান্ত্বনা পর্যন্ত দিল না আমায়। এত বড় ক্ষতি হলো আমাদের, তবুও আর কথা বলতে ইচ্ছে করছে না। মাকে মোবাইলটা দিলাম, মা কথা বলল আয়ানের সাথে। পরদিন সকালে ক্লিনিক থেকে বাসায় ফিরে আসলাম সবাই। আয়ান আর সামনে যেতেই ভিতরটা কষ্টে হুহু করে উঠল আমার। এই মুহূর্তে মনে হচ্ছে নেই, আমার জীবনে আর কিচ্ছু বাকি নেই। সব কিছু শেষ, ধ্বংস হয়ে গেছে আমার। মাতৃত্বের স্বাদ যেন পেয়েও হারালাম আমি। আস্তে আস্তে সন্তান হারানোর কষ্টটা কমে যাচ্ছে আমার। আয়নের সাথে ভালোই কথা হয় ইদানিং। ওর থেকে অনেক সাপোর্ট পেয়েছি এ ব্যাপারে। আসলে এত তাড়াতাড়ি আয়ান সন্তান চায়নি। তাছাড়া আবার একটা ক্যারিয়ার আছে। এখন সন্তান হলেই সব শেষ হয়ে যেত, এভাবেই বোঝায় আয়ান আমায়। কিন্তু মায়ের মন নীরবে চোখের পানি ঠিকই পড়ে আমার। মাস্টার্সে ভর্তি হয়েছি কয়েকদিন হয়, কিন্তু পড়াশোনার প্রতি কোনো আগ্রহই নেই এখন আমার। অপেক্ষায় থাকি আয়ান কবে আসবে সেই সময়ের। ওকে আসার কথা বললেই এড়িয়ে যায় বিষয়টা। আয়ান এখন আবার আমার সাথে কথা বলার অনিয়ম শুরু করেছে। 4-5 দিন পর পর একবার কথা বলে। এর মধ্যে আমি হাজার কল কিংবা SMS দিলেও তার কোনো রেসপন্স পাই না। এমনিতেই মন খারাপ, তার উপর আয়ানের এমন আচরণে আরও খারাপ লাগে আমার। মাস্টার্সে ভর্তি হওয়ার পর থেকে ছোট ভাই বন্ধুটার সাথে ভালোই সময় কেটে যাচ্ছে, কিন্তু আমার মস্তিষ্কের সিংহভাগ স্থান সব সময় আয়ান আয়ান করে। অনেক দিন কেটে গেছে, আয়ানের সাথে সম্পর্কটা খুব খারাপ হয়ে গেছে আমার। ভালোভাবে কথা বলে না। আমি একদিন ওর বিদেশি কোনো এক গার্লফ্রেন্ড আছে কিনা তাই বলে ঠাট্টা করেছিলাম। তারপর সে কি খারাপ ব্যবহার আমার সাথে, আমিও হাঁপিয়ে উঠেছি। ভালো লাগে না আর এত অপমান আর এত কথার খোঁটা। নিজের পড়াশোনাটা মনোযোগ দিয়ে করছি এখন। পড়াশোনার তাগিদে এখন আমাদের বাড়িতেই আছি। আজ 33 দিন হয় আয়ানের সাথে কোনো কথা হয়নি আমার। শেষবার খুব ভালোভাবে কথা বলেছিল আমার সাথেও, ক্ষমাও চেয়েছিল নিজের অতীত আচরণের জন্য। অনেক বেশি খুশি হয়েছিলাম সেদিন আমি। ভেবেছিলাম এবার আয়ানকে নিজের করে পাবো, শুধু ও দেশে ফেরার অপেক্ষায়। কিন্তু তারপর আর কোনো কথা হয়নি মানুষটার সাথে আমার। মায়ের সাথেও যোগাযোগ নেই ওর অনেক দিন হয়। ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফোন নাম্বার সব কিছু বন্ধ, কোথাও নেই ও। আমার দুশ্চিন্তার শেষ নেই।
আচ্ছা, ওর যদি মোবাইল হারাতো তাহলে ও তো কোনো সমস্যাই ছিল না, নিজের ল্যাপটপ থেকে যোগাযোগ করতো আমাদের সাথে। নাকি কোনো ছিনতাইকারীরা মেরে ফেললো ওকে? না না, কি সব ভাবছি আমি। শ্বশুর বাড়িতে চলে এসেছি আমি। সবাই আয়ানের ব্যাপারে অনেক চিন্তিত। ওর কাছের সব বন্ধুদের সাথে যোগাযোগ করা হয়েছে, কেউ যদি ওর কথা জানে তাই। না, কেউ জানে না ওর সম্পর্কে কিছুই। মা অনেক ভেঙে পড়েছেন, আর আমি তো চিন্তায় ঠিকভাবে নাওয়া খাওয়া পর্যন্ত করতে পারি না। এভাবে আরও কয়েকদিন কেটে যায়। হাজার চেষ্টা করেও ওর খোঁজ পাইনি আমরা। আমার মাস্টার্স পরীক্ষা শুরু হয়েছে। বাবা সিদ্ধান্ত নিয়েছেন আমাকে ইংল্যান্ডে পাঠাবেন ছেলের খোঁজে পরীক্ষা শেষ হলেই। কিন্তু আমার স্টুডেন্ট ভিসা নেই, তাই সমস্যা হচ্ছে পাসপোর্ট আর ভিসা পেতে। সহজে তো আর ওই দেশে কেউ প্রবেশ করতে পারে না। আব্বু বিমান বাহিনীর সহকারী মেডিকেল সার্জেন্ট হওয়ার সুবাদে সুপারিশ করে, আর বাবার বন্ধু জনাব খালুকুজ্জামান এর সহযোগিতায় দেশে যাওয়ার সুযোগ হলো আমার। পরীক্ষা শেষে পাড়ি দিলাম ইংল্যান্ডের পথে। সেখানে পৌঁছে ব্রিস্টল শহরে বাবার সেই ডাক্তার বন্ধু খালেকুজ্জামান আঙ্কেলের বাসায় উঠলাম আমি। আঙ্কেল, আন্টি আর ওনাদের এক ছেলে সহ এ বাসায় থাকেন। আন্টি অনেক আন্তরিকভাবে কথা বলছেন আমার সাথে। দেশ থেকে যে কেউ আসলে এনারা অনেক বেশি খুশি হন, কথা বলেই বুঝলাম। আরও বেশি খুশি হয় যদি দেশের মানুষের কোনো উপকার করতে পারে এদেশের মাটিতে থেকে। আঙ্কেল আন্টি আয়ানের ব্যাপারে সব শুনে মৌখিকভাবে দুঃখ প্রকাশ করলো। রাতে আমার থাকার ব্যবস্থা হলো আন্টিদের পাশের রুমটাতে। একলা থাকতে ভয় পাবো কিনা সেটাও জেনে নিলেন আন্টি আমার কাছে। দেশ থেকে সবাই খোঁজ নিচ্ছেন আমার, ঠিকভাবে পৌঁছাতে পারছি কিনা, কোনো অসুবিধা হচ্ছে নাকি আমার এখানে। আর আয়ানের খোঁজ পেলেই যেন জানাই তাদের সব ঠিক আছে। তবুও এখানে থাকতে ইচ্ছে করছে না আমার। এনাদের ছেলেটার দৃষ্টি একটু কেমন যেন ভালো ঠেকছে না আমার কাছে। অচেনা জায়গায় ঘুম আসে না আবার। বিছানার এপাশ ওপাশ করছি শুধু, শরীরটাও একটু ক্লান্ত। হঠাৎ রুমের দরজাতে কে যেন কড়া নাড়লো আস্তে আস্তে। আমি স্পষ্ট বুঝতে পেরে জিজ্ঞেস করলাম, কে? আন্টি এসেছেন? কিন্তু কোনো কথার জবাব পেলাম না। কিছুক্ষণ পর আবারও একইভাবে কড়া নাড়লো দরজায়। এবার আমার ভয় হচ্ছে আন্টির ছেলেটা নয় তো। দোয়া পড়তে শুরু করলাম ভয়ে। এরপর কখন যে ঘুমিয়েছি মনে নেই। ঘুম থেকে উঠলাম সকাল 10টার পর। রাতের কথা আন্টিকে বলতে গিয়েও বললাম না, কি না কি ভাববেন তাই। সেদিন আর কোথাও বের হলাম না, বাসায় বসে শুয়ে কাটালাম। পরদিন রাতেও একই কাণ্ড ঘটল। এবার অনেক বেশি ভয় পেলাম। কে এভাবে মধ্যরাতে দরজার কড়া নাড়বে? কাল সকালেই আন্টিকে ব্যাপারটা জানাবো ঠিক করলাম। সকালে উঠেই আন্টি আমাকে তৈরি হতে বললেন। ওনার ছেলে প্রিন্সের সাথে ঘুরতে যাব বাইরে। আমি রাজি ছিলাম না। পরে ভাবলাম একটু ঘুরেই আসি বাইরে থেকে, বাসার ভিতর থেকে থেকে বোর লাগছে। এই সময় ছেলেটার সাথে আয়ানের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। সে যদি কোনো সাহায্য করতে পারে আমায়। ছেলেটা আমার থেকে বয়সে ছোটই হবে, তার নিজস্ব গাড়ি আছে। আমি গাড়ির পিছনে বসলে প্রিন্স বলে, আপু সামনে এসে বসেন, কোনো সমস্যা নেই, আমাকে আপনার ছোট ভাই মনে করবেন। না, আমি এখানেই ঠিক আছি বলে পরে কি ভেবে যেন গাড়ির সামনে গিয়েই বসলাম। প্রথমে যাব ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অফ ইংল্যান্ড, যেটা শহরেই অবস্থিত, আর প্রিন্স সেখানেই LLM করছে। রাতে প্রিন্স ফাজলামো করে আমি যে রুমে ছিলাম তার দরজা কড়া নাড়া জেনে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল কিনা তা জিজ্ঞেস করলাম। আমার কথা শুনে প্রিন্স হো হো করে হেসে উঠল। মা আপনাকে তাহলে কিছু বলেনি এ ব্যাপারে? আব্বু ঘুমের ঘোরে হাঁটার অভ্যাস আছে, সেই সাথে দরজার কড়া নাড়ানোর। এই জন্যই ঘুমের সমস্যা হয় আমার খুব। তাই তো আমি আমার রুম চেঞ্জ করেছি। আগে আম্মু আর মায়ের পাশের রুমটা আমার ছিল। মধ্যরাতে আব্বুর অত্যাচারে নিজের রুমটাই ছেড়ে দিয়েছি। এবার থেকে এমন হলে ভয় পাবেন না। 2-3 বার কড়া নেড়ে চলে যাবে আব্বু। প্রিন্সের কথা শুনে আপাতত ভয়টা কেটে যায় আমার। কয়েক মিনিটের ভিতরে আমরা ওর ভার্সিটিতে পৌঁছালাম। ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে প্রিন্স ওর ক্যাম্পাসের সব কিছু আমায়। এখানে দেশ থেকেও অনেকে পড়তে আসে, সেটা আগে থেকে জানতাম আমি। হঠাৎ চমকে উঠে দেখি কে যেন আমার চোখ দুটো বন্ধ করে ধরে তার 2 হাত দিয়ে। কে চিনবে আমায় এই অচেনা দেশে ভেবে পাচ্ছি না। এ হাত তো আয়ানের হাত নয়, অনেক নরম হাত, কোনো মেয়ের হবে হয়তো। আয়ানের স্পর্শ আমার অনেক চেনা, তা কখনো ভুলবো না আমি। চোখ মুখ থেকে হাত সরিয়ে সামনে এসে দাঁড়ালো আমার স্কুল কলেজের বান্ধবী কণা। নুরি, তুই এদেশে হঠাৎ?
একটুও বদলাসনিস তুই, আগের মতোই আছিস মনে হচ্ছে। আগের থেকে শুকিয়ে গেছিস অনেকটা। কথাগুলো কণা বলল প্রায় এক নিঃশ্বাসে। জড়িয়ে ধরলাম দুই বান্ধবী দুজনকে। এইচএসসি পরীক্ষার পর আর যোগাযোগ হয়নি কোনার সাথে আমার। কথা বলে জানতে পারলাম গত বছর এলএলএম করার জন্য ইংল্যান্ডে এসেছেন কণা। এই বিশ্ববিদ্যালয়েই পড়ে সে। হঠাৎ আমার ইংল্যান্ডে আসার কারণ জানতে চাইলে আয়ানের সমস্ত কথা খুলে বলি কণাকে। পাশে প্রিন্সও সব শুনলো। কণা আমাকে চিন্তা করতে নিষেধ করলো। সে আমায় আয়ানকে খুঁজতে পুরোপুরি সাহায্য করবে। তার আগে জানতে হবে সে কোন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করছে। বললাম কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে। আমরা তাহলে আজকেই সেখানে যাব। এখান থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে সেই ক্যাম্পাস। যেতে ৫০ মিনিট লাগবে গাড়িতে। প্রিন্সও তৈরি আমাদের সেখানে নিয়ে যেতে। তিনজন মিলে গাড়ি করে রওনা দিলাম। ৫১ মিনিট পর সেখানে পৌঁছালাম আমরা। সেখানে পৌঁছানোর পর অফিসে খোঁজ নিয়ে যা শুনলাম তার জন্য প্রস্তুত ছিলাম না আমি। আয়ান ভর্তি হওয়ার কয়েকদিন পর অনিয়মিতভাবে ক্লাস করে। তারপর আর কখনো ক্লাসে আসেনি সে। এমনকি ভর্তি বাবদ পুরো টাকাও পরিশোধ করেনি। এমবিএ শেষ করতে তো ১ বছর সময় লাগে। আয়ান সেখানে ২-২.৫ বছর ধরে আছে এই দেশে। বসে পড়লাম সেখানকার একটা চেয়ারে। কণাও আমার পাশে বসলো। চিন্তা করতে নিষেধ করলো কণা আর প্রিন্স দুজনেই। কিন্তু আয়ান তো দিনের পর দিন প্রায় ১.৫ বছর বাবা মার কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছে। কণাও বেঁচে আছে তো? আমি কিছুই বুঝতে পারছি না এসব কি হচ্ছে। নুরি, তুই অযথা টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। এটা ইংল্যান্ড, এখানে সে সহজে কেউ মরতে চাইবে না। উনি নিশ্চয়ই বেঁচে আছেন। আর কি জানিস তো, পড়াশোনা করতে আসলেও কেউ কেউ এদেশের কিংবা মানুষের সাথে প্রেমে পড়ে নিজের জীবনের মূল লক্ষ্যটাই ভুলে যায়। এখন চল তো লাঞ্চ করি সবাই মিলে, আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। আমি খাবো না রে, তোরা খাস এখন। এই কথা বলে উঠে দাঁড়ালাম। সেখান থেকে লাঞ্চ সেরে আবার শহরে আসলাম। আমি খেতে না চাইলেও কণা আর প্রিন্স মিলে জোর করে খাওয়ালো আমায়। কণা সহ প্রিন্সদের বাসায় আসলাম। এসে দেখি আন্টি টেবিলে খাবার সাজিয়ে বসে আছেন। সবাই মিলে একসাথে খাবে তার জন্য। কিন্তু আমরা তো সবাই বাহির থেকে খেয়ে এসেছি। আন্টি কোনো কথাই শুনলেন না। আবার ওনার সাথে সবাইকে একটু জোর করেই খেতে হলো। কণা আমাকে ওর বাসায় নিয়ে আসলো আজ। প্রিন্সদের বাসা থেকে কণাদের বাসার দূরত্ব খুব বেশি নয়। আন্টি আসতেই দিচ্ছিলেন না, তবুও গত ২ রাতে দরজার ঠকঠক শব্দের জন্য আর কণাকে এই মুহূর্তে বেশি ভরসা করতে পারছি বলে কণার সাথেই চলে আসলাম। ৩ জন বান্ধবী মিলে একটা বাসা ভাড়া নিয়ে থাকে কণা। কণার রুমেই থাকবো আমি। সারাদিন অনেক ছোটাছুটি করাতে আমরা দুজনেই ক্লান্ত হয়ে পড়েছি। কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বিশ্রাম তো যেমন তেমন, গল্পের শেষ নেই আমাদের। কণা খুব চেষ্টা করছে আমার মুখের হাসি ফোটাতে। সেই স্কুল কলেজের গল্পগুলো শুনে মনে হচ্ছে ওই জীবনটাই শ্রেয় ছিল, আমার কোনো কষ্টই ছিল না। আর এ কেমন জীবন পার করছি আমি? নিজের নিখোঁজ স্বামীকে খুঁজতে দেশ থেকে সুদূর ইংল্যান্ডে এসে পাড়ি জমিয়েছি। আয়ানের চিন্তা আমার মাথা থেকে যাচ্ছে না কিছুতেই। আর আমার এদেশে আসার একমাত্র উদ্দেশ্যই তো আয়ানকে খুঁজে বের করা। সন্ধ্যার পর কণা আমায় নিয়ে বসলো, সব ব্যাপারে খোলাখুলি আলোচনা করবে। শুরুতেই আয়ানের ছবি দেখতে চাইলো কণা। আমাদেরকে বিয়ের ঘরোয়াভাবে হলেও বিয়েতে অনেক ছবি ওঠানো হয়েছিল, সব কণাকে দেখালাম। আয়ানের একার কিছু ছবি চাইলো কণা নিজের মোবাইলে, আমিও দিয়ে দিলাম। কণার সুপরিচিত কয়েকজন বাঙালি বন্ধু বান্ধবী যারা এদেশেই থাকে বর্তমানে, তাদেরকে আয়ানের ছবি পাঠালো। কেউ চেনে কিনা, দুর্ভাগ্যবশত কেউ চেনে না আয়ানকে। পরের দিন কণার বয়ফ্রেন্ড নাজিম ভাইয়া জানালো আয়ানকে সে অনেকদিন আগে তার বন্ধুর বাসায় দেখেছিল। কণা খুব সাবধানে এই বিষয়ে এগোতে বলল ওর বয়ফ্রেন্ডকে, যাতে আয়ান আগেই ওকে খুঁজে পাওয়ার ব্যাপারে কিছু না জানতে পারে। সেদিন আর বাইরে যাওয়া হলো না কণার ক্লাস থাকার কারণে। পরের দিন সকালে কণা আর নাজিম ভাইয়া সহ গেলাম ওনার বন্ধুর সাথে দেখা করতে। নাজিম ভাইয়ার সাথে অনেক ভালো সম্পর্ক ওনার। সেই বন্ধুর আশা করা যাচ্ছে ঠিক পথে এগুচ্ছি আমরা। ওনার বন্ধু সব শুনে প্রথমেই আমাকে শক্ত হতে বললেন। তারপর বললেন আয়ান এমবিএ শেষ না করে সেই টাকা দিয়ে ওর বিদেশি গার্লফ্রেন্ড ক্রিস্টিনার সাথে যৌথভাবে একটা বড় রেস্টুরেন্ট দিয়ে ব্যবসা করছে। আর সেই মেয়েকে বিয়েও করেছে আয়ান।
এই কথা শুনে গালের দুপাশ ভারী হয়ে গেল, মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না আমার। কণা আমার অবস্থাটা বুঝতে পেরে কাঁধে হাত রাখলো। তখনই কেঁদে ফেলি আমি উচ্চস্বরে। কণা সহ সবাই আমাকে মিথ্যে সান্ত্বনা দিতে থাকে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যি তো এটাই যে কিছু ঠিক হবে না, সেটা ঠিকই আমি উপলব্ধি করতে পারছি। আমি আয়ানের সাথে দেখা করতে চাইলে নাজিম ভাইয়ার বন্ধু সেখান থেকে 1.5 ঘন্টা দূরের পথ, যেখানে আয়ানের রেস্টুরেন্টে, ওখানে নিয়ে গেলেন। পথে আস্তে আস্তে শুনলাম আয়ানকে তার বন্ধুরা অনেক নিষেধ করলেও সে পড়াশোনা বাদ দিয়ে ওই সাদা চামড়ার মেয়েটার সাথে নিজেকে আলাদা করে নেয়, বন্ধুদের সাথে যোগাযোগও বিচ্ছিন্ন করে। আয়ান তার নাম পাল্টিয়ে রেখেছে অ্যালফ্রেড প্রিস্টান। সেই নামে ফেসবুক আইডিতে প্রিস্টিনার সাথে অনেক কাপল ছবি দেখলাম। বুকের ভিতর অনবরত কেউ জ্বলন্ত আগুনের তীর দিয়ে আঘাত করছে আমায়। কিভাবে এত কিছু সহ্য করব আমি? আমার যে সব কিছু শেষ হয়ে গেল। ছবিগুলো আমার মোবাইলে নিয়ে রাখলাম, কাজে লাগবে তার জন্য। রেস্টুরেন্টের পৌঁছানোর পর আয়ানকে দেখতে পেলাম একটা অতিমাত্রায় ফর্সা সোনালি চুলওয়ালা মেয়ের সাথে বসে কি যেন গল্প করছে বেশ মনোযোগ দিয়ে। বাকিরা রেস্টুরেন্ট থেকে খাবার খেলেও আমি পানি পর্যন্ত স্পর্শ করলাম না। সবাই আমাকে আয়ানের সামনে যেতে বললে সেখানে মোবাইলের রেকর্ড অপশনটা অন করে গেলাম ওদের টেবিলের সামনে। আয়ান আমাকে দেখে প্রথমেই একটু অপ্রকৃতস্থ হলেও স্বাভাবিক হয়ে গেল পরে। মেয়েটি আমায় জিজ্ঞেস করলো, এনি প্রবলেম? আমি নো বলে আয়ানকে জিজ্ঞেস করলাম, এভাবে বিশ্বাসঘাতকতা না করলেও পারতেন আমার আর আপনার পরিবারের সাথে। সরি, কি যাতা বলছেন, কে আপনি? মেয়েটি আয়ানের দিকে তাকালে সে বলে ওঠে, আই ডোন্ট নো হার, বিলিভ মি। অনেক ভালো আছি আমি, আমার জীবনে কোনো সমস্যা হোক তা চাই না, এক্ষুনি চলে যাও এখান থেকে। হেসে বলল কথাগুলো। বোকা প্রিস্টিনা কিছুই বুঝলো না বাংলা ভাষার। বাবা মাকে কি বলবো গিয়ে, আমার কথা না হয় বাদই দিলাম বলেই আমি কাঁদতে থাকি। আমার কেউ নেই দেশে, কান্না বন্ধ করে চলে যাও, এটা পাবলিক প্লেস, সিন ক্রিয়েট করো না। ক্রিস্টিনা অবাক হয়ে দেখছে তার স্বামী কার সাথে এত কথা বলছে। তখন কিছু টাকা বের করে আয়ান আমার হাতে দিয়ে লেডি বেগার বলে ক্রিস্টিনাকে বোঝালো যে আমি বেগার। ছুঁড়ে মারলাম তার টাকাগুলো আর চলে আসলাম সেখান থেকে। পুরো রাস্তা চোখের পানি আর নাকের পানি মুছতে মুছতে খোনার বাসায় আসলাম। গোসল করে ঘুমিয়ে পড়লাম আমি, প্রচণ্ড মাথা ব্যথা করছিল। রাতে আয়ান ক্রিস্টিনার সব ছবি, ওর রেস্টুরেন্টের ছবি, ওদের একসাথে বসে থাকার ছবি, সেই সাথে কথাগুলো রেকর্ড, সব কিছু বাবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। সব দেখে বাবা রেগে কান্নায় আয়ানকে অভিশাপ দিতে লাগলো। ওদিকে বাবা মা কাঁদে আর এদিকে আমি। আব্বু আম্মুকে এখনো কিছু জানাইনি, কাল জানাবো। এখন আমি কি করব কণা জানতে চাইলো, কিছু বলতে পারলাম না। দেশে আসার জন্য অস্থির হয়ে গেলাম শুধু। এদেশে আর 1 সেকেন্ডও থাকতে ইচ্ছে করছে না আমার। আরও 7 দিন কষ্ট করে থাকার পর ইংল্যান্ড থেকে ফিরে আসলাম দেশে। কণা আমায় অনেক মানসিক সাপোর্ট দিয়েছে। দেশে আসার পরও প্রতিদিন কথা হয় ওর সাথে। ওর একটাই কথা, পিছনে ফিরে তাকাবি না, জীবনটা শুধুই তোর একার, তাই নিজেকে কষ্ট দিস না, ভালোভাবে বাঁচিয়ে রাখ নিজেকে। ফিরে এসে কয়েকদিন পর ডিভোর্স পেপারে সাইন করে আয়ানদের বাড়িতে পাঠিয়ে দিলাম। খালা খালু দুজনেই আসে আমায় ও বাড়ির মেয়ে হিসাবে নিয়ে যেতে। আমি রাজি হইনি, এটা কোনোভাবেই সম্ভব ছিল না। কিছুদিন পর শুনলাম খালু তার সমস্ত সম্পত্তি তাদের মৃত্যুর পর 2টো এতিমখানায় দান করে দেওয়ার উইল করে রাখছেন। আমার মনে কোথাও এতটুকু শান্তি নেই। পড়াশোনা ঠিকভাবে করতে পারি না আমি। সারাদিন ছোট ভাই বোন দুটোর সাথে কাটালেও রাতে কষ্ট এসে আমার বুকে বাসা বাঁধে। ধীরে ধীরে কষ্টগুলো কমে যাচ্ছে আমার, সেটা নিজেই বুঝতে পারছি আমি। আয়ান তো একটা বিশ্বাসঘাতক, মিথ্যুক, প্রতারক। ওর জন্য অনেক খারাপ সময় পার করেছি আমি। জীবনে আর কখনো কোনো ছেলে মানুষকে বিশ্বাস করব না আমি, আর বিয়েও করব না সিদ্ধান্ত নিয়েছি। অনেক হয়েছে, আর নয়। আমাকে নিজের মতন করে বাঁচতে হবে, নিজেকে ভালোবাসতে হবে অনেক, তাহলেই আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। পুরো দমে পড়াশোনা শুরু করে দিলাম।
কোচিংয়ের পরীক্ষাগুলোতে শুরুতে অনেক খারাপ ফলাফল করলেও আস্তে আস্তে ভালো করতে লাগলাম। নিজের ভিতরের আত্মবিশ্বাস বাড়লো, আমি পারবো কিছু করতে, সত্যিই পারবো। আম্মু সব সময় আমার পাশে থেকে সাহস যোগায় মনে, আমায় ভেঙে পড়তে হতাশ হতে দেয় না। চাকরির অনেক পরীক্ষা দিয়ে ভাইবা পর্যন্ত যাওয়ার পর আর সাফল্য আসে না আমার, তবুও হাল ছাড়িনি। এদিকে চাকরির বয়সও আর বেশি দিন বাকি নেই। শেষে ব্যাংকের অফিসার পদে যোগদান করি শাখায়। গোছানো জীবন আমার এখন, অনেক কিছু থেকেও যেন কিছুই নেই আমার জীবনে। আব্বু বদলি হয়ে অন্য জায়গায় গিয়েছে। আমার অফিস, আম্মুর আর ছোট ভাই বোন দুটার স্কুল কলেজের জন্য এখানেই আছি আমরা। বাসা পাল্টেছি কয়েকদিন হয়। নতুন বাসায় ভালোই লাগে। আমার ছাদে অনেক ফুল গাছ, আমিও কয়েকটা গাছ লাগিয়েছি টবে। সন্ধ্যার পর ক্লান্ত শরীরে সিঁড়ি ভেঙে ওপরে উঠছি। পঞ্চম ফ্লোরে থাকা হয় আমাদের এখানে। চতুর্থ ফ্লোরে এসে দেওয়াল ধরে একটু দাঁড়িয়ে আছি। হঠাৎ সামনে দেখি একটা ছোট্ট পিচ্চি মেয়ে সিঁড়িতে বসে খেলছে। মেয়েটা পড়ে যেতে লাগলো। দ্রুত ধরে ফেলি মেয়েটাকে, আর কোলে তুলে নিই। কি সুন্দর মেয়ে, গোলুমোলু লাল গোলাপি চেহারা। কোলে নিতেই আমার পানে এমন করে তাকাচ্ছে, মনে হয় কত যুগের পরিচিত আমি তার। আম্মু, কোথায় তোমার মা? একা বাইরে বের হয়েছো কেন? তোমার আম্মু বকবে তো তোমায়। বয়স 2 বছর হবে হয়তো, অনুমান করলাম। ঠিকভাবে কথা বলতে পারে না মেয়েটা, চুপ করে আছে। হঠাৎ আমার মিসক্যারেজের কথা মনে হলো। আমার বাচ্চাটা বেঁচে থাকলেও এত বড় হতো আজ। আমার চোখ থেকে চশমাটা খুলতে চাইছে মেয়েটা, আমিও খুলে দিলাম। হাতে নেওয়ার পর হাত থেকে চশমাটা ফ্লোরে পড়ে ভেঙে গেল। সাথে সাথে মেয়েটার গালে একটা চড় এসে পড়ল। আমি হতভম্ব হয়ে গেলাম। এই ভদ্রলোক তাহলে মেয়েটার বাবা? চেহারায় মিল আছে অনেক। কি মানুষ আপনি? এত ছোট মেয়েকে কেউ এভাবে মারে? ও তো আপনার চশমাটা ভেঙে অপরাধ করেছে, ওর শাস্তি পাওয়া উচিত। ছোট মানুষও কি বলছে ভাঙা গড়ার? তাই বলে থাপ্পড় কাজটা আপনি মোটেও ঠিক করেননি। মেয়েটা আমাকে জড়িয়ে ধরে এবার কেঁদে উঠল। বুকে শক্ত করে জড়িয়ে নিলাম। আমার ভিতরের মাতৃত্ব জেগে উঠল। সকল ক্লান্তির অবসান ঘটল আমার। কেঁদেই যাচ্ছে মেয়েটা। আমি নিয়ে যাচ্ছি আপনার মেয়েকে, ওপরেই থাকি আমরা, নতুন এসেছি, দিয়ে যাব একটু পর। উনি আর একটা কথাও বললেন না। আমি চলে আসলাম বাসায় মেয়েটাকে নিয়ে। মাইশামণি এসেছে, এটা বলে আমার বোন ছুটে আসলো। একটু পর আম্মু। তাহলে তোমরা একে আগে থেকেই চিনতে? হ্যাঁ রে নুরি, আসার প্রথম দিন থেকেই ভাব হয়েছে নিশার সাথে ওর। কই, আমি তো জানলাম না। তুই বাসায় থাকিস কতক্ষণ যে জানবি? তাও ঠিক বলেছ মা তুমি। মাইশার সাথে খুব ভাব হয়েছে আমারও। ছুটির দিনগুলোতে ওর সাথেই কাটে আমার এখন। অনেক বেশি খারাপ লাগছে যখন শুনি ওর মা হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেছে ওর জন্মের পরপরই। আম্মু এখন প্রায় বিয়ের কথা বলে। আমি রাগ হয়ে না করে দিই, যদিও দিন শেষে আমি সম্পূর্ণ একা, নিঃসঙ্গ। আম্মু আব্বুর আছে ছোট্ট ভাই বোন দুটো, ওদের স্কুল কলেজ নিয়ে ব্যস্ত। ওদেরও জীবনসঙ্গী হবে উপযুক্ত সময়। কিন্তু আমি সত্যিই অনেক একা। একজন আপন মানুষের বড়ই অভাব আবার। যে মানুষটা হবে শুধুই আমার। আমার এ মন পুড়ে ছাই হয়ে গেছে। তাই ভালোবাসা, ভালো লাগা উঁকিও দেয় না আর এই মনে। বিশ্বাস করতে পারবো না আমি আর কাউকেই। মায়েশার বাবার উপর আমার প্রায় রাগ ওঠে যখন শুনি উনি মায়েশাকে মেরেছেন আবারও। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মায়েশার বাবা, তবুও ওনার এত বদমেজাজ এতটুকু মেয়ের ওপর। শুনেছিলাম বাংলার শিক্ষকরা নাকি অনেক রসিক মনের মানুষ হন, কিন্তু মায়েশার বাবা আলাদা। সব সময় মুখ গোমড়া করে থাকেন। যতবার হয়েছে কথা ততবারই একই অবস্থা। কখনো হাসেন না মনে হয় উনি। আমার আসার সময় মায়েশা ওদের দরজা খুলে কখনো দাঁড়িয়ে কখনো বা বসে থাকে চেয়ারে। আমি কোলে তুলে নিয়ে আসি ওকে। ফুপি বলতে পারে না, ফুম্মা বলে ডাকে মায়েশা আমায়। এই ডাকটা কলিজায় গিয়ে লাগে আমার। মামা অসুস্থ। আম্মু নিশা সহ মামাকে দেখতে গিয়েছে। ফিরতে সময় লাগবে কয়েকদিন, অনেক দূরের পথ। আবহাওয়া পরিবর্তনের ফলে হঠাৎ করে আমার আর ছোট ভাই নূরের প্রচণ্ড জ্বর আসে। মায়েশা এসে ডেকে গেছে অনেকক্ষণ আগে। এতটাই অসুস্থ যে দরজা খুলে দিতে পর্যন্ত পারিনি। নূর ওষুধ খেয়ে শুধুই ঘুমাচ্ছে, কিন্তু আমার জ্বর আসলে 2 চোখের পাতা এক করতে পারি না। ঘুমই আসে না আমার তখন। আম্মু টেনশন করবে বলে জানাইনি আমরা অসুস্থ। এবার কলিং বেল বেজে উঠল। মায়েশা ফুম্মা ফুম্মা বলে চিৎকার করছে জোরে জোরে।
মাথা খুব ভারী হয়ে আছে, শরীরে কোনো শক্তি নেই, কিচ্ছু খেতে পারিনি কাল থেকে। তার উপর ঘন ঘন বমি করেছি, শরীরে ব্যথাও আছে, মাথাও ঘুরছে। অনেক কষ্ট করে দরজাটা খুলে দিলাম। মায়েশা দাঁড়িয়ে আছে ওর বাবা সহ। ওদের এক পলক দেখেই মাথা ঘুরে পুড়ে যেতে ধরলে মায়েশার বাবা ধরে নামাই, কোলে তুলে বিছানায় শুইয়ে দিলেন। আমার কপালে হাত দিয়ে দেখে বললেন, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে আপনার। ওনার কথা কান দিয়ে শুনছি, কিন্তু আমি যেন পড়ে আছি ওনার কোলেই, এমন অনুভূতি প্রথম কাজ করলো আমার ভিতর। জ্বরেও সারা শরীর ও মন কেঁপে উঠছিল তখন। জলপট্টি দিয়ে দিলেন কপালে। অনেকক্ষণ আমার আর নূরের তিনি। সেই রাতে মায়েশার বাবা জেগেছিলেন আমাদের সাথে বিছানার পাশের চেয়ারে বসে। নূর আর মায়েশা ঘুমাচ্ছিল আমার পাশে। আমি বারবার ওনাকে বাসায় গিয়ে ঘুমাতে বললেও আমার কোনো কথাই শুনলেন না তিনি। এই অসুস্থ দুটো মানুষকে ছেড়ে যেতে পারবেন না কিছুতেই। শেষ রাতে আমি ঘুমিয়ে পড়েছি। সকালে সুজি রান্না করে জোর করে খাওয়ালেন তিনি তিনজনকেই। আমি হঠাৎ বমি করলে সেই বমি নিজেই পরিষ্কার করলেন তিনি, নিষেধ করার পরেও। এবার আমার খুব লজ্জায় পড়ে গেলাম আমি। ওনার আচরণে মুগ্ধ হয়ে যাচ্ছি আমি। এতটা দায়িত্বশীল পুরুষ তিনি। পুরোপুরি সুস্থ হতে আরও 3 দিন সময় লাগলো। প্রতিদিন খোঁজ নিতেন মায়েশা সহ এসে, সেই সাথে খাবার রান্না করে নিয়ে আসতেন। রান্নার হাত বেশ ভালো ওনার, ছেলে মানুষ হলেও। ভালো একটা বন্ধুত্বের সৃষ্টি হয়েছে ওনার সাথে আমার। আজ আম্মু আর নিশা এসে সব শুনে আমাকে বকতে লাগলো, ওদের খবর দিইনি কেন। তাই একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছি, মায়েশার প্রতি আমার অনেক মায়া ভালোবাসা। সেই মায়া তার বাবার প্রতিও সৃষ্টি করতে শুরু করেছে। দিনের পর দিন ওনাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। ওনার সাথে ভালো বন্ধুত্বের সৃষ্টি হয়েছে আমার, আর আমি ওনাকে পছন্দ করতে শুরু করেছি। ছি, এসব কি ভাবছি আমি? মায়েশার কাছে আসা মানে ওর বাবার কাছেও আসা। কিভাবে যে মুক্তি পাবো এই বেড়াজাল থেকে? শেষ পর্যন্ত ওদের কিছু না জানিয়ে বাসা চেঞ্জ করলাম। নতুন বাসায় মন টিকছে না আমার। মায়েশাকে খুব মিস করছি, সেই সাথে ওর বাবাকেও, তবে হালকা। মায়েশার বাবার মনে হয়তো এসব কিছুই নেই বন্ধুত্ব ছাড়া, আর আমি অযথা মাঝখান থেকে ওনার প্রেমে পড়ছিলাম। আজকে ছুটির দিনটা কাটতে চাইছে না আমার। বিষণ্ণ মনে ব্যালকনির গ্রিল ধরে বাইরের বড় বড় অট্টালিকা দেখছিলাম। হঠাৎ কলিং বেল বেজে উঠল। খুলে দেবে এখন কেউ বাসার? এক মনে তাকিয়ে আছি। হঠাৎ মনে পড়ল সবাই তো বাইরে গেছে, আমি একাই বাড়িতে। ওরা ফিরলো নাকি? দ্রুত পায়ে হেঁটে দরজা খুলে দিলাম। মায়েশাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ওর বাবা। আমি কিছু বলার আগেই মায়েশা আমায় মা বলে ডাকলো। কোলে তুলে নিলাম ওকে। আমার মেয়েটার মা হিসাবে আপনাকেই প্রয়োজন। ও আপনাকে অনেক ভালোবাসে, সেই সাথে ওর বাবাও। দূরে চলে আসার পর ভালোভাবে বুঝতে পারলাম সেটা। আর আমি সারা জীবন আপনাকে রান্না করে খাওয়ানোর দায়িত্বটাও নিতে চাই। উনি হাত বাড়ালে মায়েশাকে কোলে নিয়েই ওর বাবার বুকে মাথা রাখলাম। 3 বছর পার হলো, বিয়ের 3 দিনও ঝগড়া হয়নি আমাদের। অনেক সুখে আছি আমরা। অতীতের কোনো পিছুটান নেই আমার। আর ভুলেও কখনো কোনো কিছু মনে যেন না পড়ে আমার। বিয়ের 1 বছর পর আমাদের ছেলেটা হওয়াতে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি আমি। ওসব অতীতের কথা ভাবার সময় নেই আমার। তার উপর অফিসে যেতে হয়, প্রমোশনও হয়েছে আমার। ছেলে মেয়েকে নিয়ে ওদের বাবা ছাদে গেছে। টিভি দেখছিলাম, চ্যানেল চেঞ্জ করতে গিয়ে চোখ আটকে গেল। ইংল্যান্ডে এক দেশির আত্মহত্যা। বিদেশি বউয়ের প্রতারণায় শিকার হয়েছিলেন সেই ব্যক্তি। অনেকদিন জেলেও কাটিয়েছেন অজানা কোনো অপরাধে। বুকের ভিতরটা কেমন যেন করে উঠল, চোখের কোণে পানি জমলো। টিভি বন্ধ করে শুয়ে আছি। ছেলে এসে মা বলে ডাকতেই সব ভুলে ছুটলাম ওদের সাথেই। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।